প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্র পদার্থের গাঠনিক ধর্মের আমরা দ্বিতীয় লেকচারটি নিয়ে আলোচনা করব। আজকে আমাদের টপিকগুলো হচ্ছে পদার্থের বন্ধন, প্রকারভেদ, আয়নিক বন্ধন ও ল্যাটিস। পূর্বের লেকচারটি আই বাটনে দেওয়া থাকবে আর ডিসক্রিপশনেও দেওয়া থাকবে, আশা করি তোমরা দেখে নেবে। আর যেসব প্রশ্নের উত্তর আমরা আজকে শিখব, অর্থাৎ আজকের লেকচারটি কমপ্লিট করলে আমরা যেসব প্রশ্নের উত্তর দিতে শিখব সেই প্রশ্নগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। যে প্রথমে যে প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পদার্থের বন্ধন কাকে বলে, বন্ধন কেন ও কীভাবে তৈরি হয়, বন্ধনের প্রকারভেদ, আয়নিক বন্ধন কাকে বলে, আয়নিক বন্ধন বলতে আমরা কি বুঝি এবং ল্যাটিস বিন্দু কি। একটা বোনাসও আছে, বোনাসটা আমরা পরে জানব। আচ্ছা, পদার্থের বন্ধন কি? পদার্থের বন্ধন নিয়ে যদি আমরা প্রথমে আলোচনা করতে যাই, পদার্থের বন্ধন কিন্তু খুবই মৌলিক একটা বিষয়। পদার্থের বন্ধন না থাকলে আসলে কোনো কিছুই তৈরি হতো না, তাই পদার্থের বন্ধনের সংজ্ঞাটা জানা আমাদের সব থেকে জরুরি। তো আসো আমরা জেনে নিই সংজ্ঞাটা কি। অণু, পরমাণু কিংবা আয়নসমূহ যার মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে তাকে পদার্থের বন্ধন বলা হয়। অণু, পরমাণু কিংবা আয়নসমূহ যার মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে তাকে পদার্থের বন্ধন বলা হয়। পদার্থ তিন ধরনের আমরা জানি, কঠিন, তরল এবং বায়বীয়। পদার্থ কয় ধরনের? তিন ধরনের, কঠিন, তরল, বায়বীয় আমরা সবাই জানি। কিন্তু আমরা যে জিনিসটা জানি না যে আসলে কঠিন, তরল, বায়বীয় তিনটা যে মানে ধরন, এই তিন ধরনের পদার্থ তৈরি হওয়ার প্রধান কারণই কিন্তু বন্ধন। কঠিন পদার্থে এক ধরনের বন্ধন, তরল পদার্থে এক ধরনের বন্ধন, বায়বীয় পদার্থে এক ধরনের বন্ধন। তো বন্ধন খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে আসলে সবচেয়ে সহজ বিষয় যেটা আমাদের মাথায় চলে আসে, বন্ধন কেনই বা তৈরি হয় আর কীভাবেই বা তৈরি হয়। বন্ধন তৈরি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে বন্ধন কেন তৈরি হয় সেটা আমাদের জানা জরুরি। আচ্ছা চলো সেটা দেখি। যে সকল পদার্থ পরমাণু দিয়ে তৈরি, এই ব্যাপারটা আমরা সবাই জানি। কিন্তু পরমাণু এককভাবে কোনো পদার্থ তৈরি করতে পারে না। সে একা কোনোভাবেই কোনো পদার্থ তৈরি করতে পারবে না, ঠিক আছে? অবশ্যই পরমাণু কী করবে? আরেকজনের সাথে যুক্ত হতে চাইবে। কেন চাইবে? সে অন্য পরমাণুর সাথে বন্ধন তৈরি করতে বাধ্য হয়। কেন বাধ্য হয়? কারণ পরমাণু একা প্রচণ্ড অস্থিতিশীল, তাই তাদের প্রচুর বিভব শক্তির দরকার পড়ে। একা প্রচণ্ড অস্থিতিশীল এবং প্রচুর বিভব শক্তির দরকার পড়ে। আমরা একটা জিনিস বিজ্ঞানে জানি, সেটা হচ্ছে সবাই কম বিভবের বা কম বিভব শক্তির এলাকায় থাকতে পছন্দ করে। যেমন আমরা যদি আসলে উঁচুতে একটা জিনিস রাখি, তার বিভব শক্তি বেড়ে যায়। তাকে যদি ছেড়ে দেওয়া হয়, সে নিচে পড়ে যায়। পড়ে গেলে কি হয়? তার বিভব শক্তি কমে আসে এবং সে ওইখানে থাকতেই পছন্দ করে। আরও নিচে যেতে চাইলে, যেতে পারলে সে আরও নিচে যায়। মূলত এটাই হচ্ছে যে আমরা সবসময় চেষ্টা করি কম বিভব শক্তির এলাকায় থাকতে। তো এই অবস্থায় সবাই তার যোজনশীল পূর্ণ করে একটি স্থিতি অর্জন করতে চায়। আমরা এই যোজনশীল পূর্ণ করার বা ওই যে অক্টেট পূর্ণ করার বা হিলিয়ামের মতো পদার্থের ক্ষেত্রে দুটি ইলেকট্রন নিয়ে সর্বশেষ ইলেকট্রনের স্তরটির বা শেলটি পূর্ণ করার যে প্রবণতা, সেটার কথা জানি। তো সেটা কেন করে? কারণ তাতে তাতে পরমাণু আরেকজনের সাথে যুক্ত হয়ে একটা স্থিতি অর্জন করে। হ্যাঁ, তখন অন্য পরমাণুর সহায়তায় যোজনশীল পূর্ণ করে নেয়। মূলত এভাবেই একটি বন্ধন তৈরি হয়। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে পরমাণু একা থাকতে পারে না। পরমাণু কী করে? কারণ হচ্ছে তার তার বিভব শক্তি প্রচণ্ড দরকার। সে স্টেবল থাকতে চায়। সে করে কি? সে তার সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনটি কোনোভাবে দান করে, অন্য ইলেকট্রন গ্রহণ করে, পূর্ণ করে আরেকজনের সাথে বন্ধন তৈরি করে, এবং বন্ধন তৈরি করার ফলেই মূলত আমরা অণু দেখা পাই। আচ্ছা, এ তো গেল হচ্ছে অণু কীভাবে তৈরি হয়। তো সরি, অণু না, বন্ধন কীভাবে তৈরি হয় বা কেন তৈরি হয়। এখন বন্ধনের প্রকারভেদ নিয়ে আমরা একটু আলোচনা করি। কিছু বন্ধন হচ্ছে একদম মৌলিক। হ্যাঁ, কিছু বন্ধন একদম মৌলিক। সেই বন্ধনগুলো কি? সেই বন্ধনগুলো হচ্ছে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এবং ধাতব বন্ধন। এই তিনটে নিয়ে আমরা আলোচনা করব। আর কিছু দুর্বল বন্ধন বিদ্যমান, যেমন হচ্ছে ভ্যান ডার ওয়ালস,
লন্ডন ডিসপারশন, এটাও ভ্যান্ডার ওয়ালসেরই একটা অংশ। হাইড্রোজেন বন্ধন, ডাইপোল ডাইপোল বন্ধন, এর ভিতরে হচ্ছে আমরা আলোচনা করব শুধু ভ্যান্ডার ওয়ালস নিয়ে। আমরা আসলে ভবিষ্যতে যদি পদার্থবিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিংয়ে থাকি, সবাই এই বন্ধনগুলো নিয়ে সবাই মোটামুটি ডিটেইলসে পড়াশোনা করবে। আর হাইড্রোজেন বন্ধন নিয়ে তো রসায়নে বেশ ভালো বিশদ আলোচনা আছে। আচ্ছা, এখন প্রথমেই হচ্ছে আমাদের আলোচনা হবে আয়নিক বন্ধন নিয়ে, এবং আজকের ক্লাসে আমরা শুধু আয়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। তো আয়নিক বন্ধন কি বা কাকে বলে সংজ্ঞাটা জেনে নিই। যে বিপরীতধর্মী আধানযুক্ত দুটি আয়নের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলা হয়। একটু দ্রুত হয়ে গেল। আচ্ছা, একটু স্লো, একটু আস্তে ধীরে। আমি এমনভাবে তোমাদের লেকচারটা দিতে চাচ্ছি যাতে কেউ যদি আসলে চোখ বন্ধ করে একটু শোনে 2-3 বার, তাহলেই হচ্ছে সে যেন এটা আত্মস্থ করে ফেলে এবং মাথায় ঢুকে যায় যে সংজ্ঞাটা কি। আবার আমরা পড়ায় ফিরি যে বিপরীতধর্মী আধানযুক্ত বিপরীতধর্মী আধানযুক্ত দুটি আয়নের মাধ্যমে দুটি আয়নের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলা হয়। বিপরীতধর্মী আধানযুক্ত দুটি আয়নের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলা হয়। এ তো গেল সংজ্ঞা। তো আসলে আয়নিক বন্ধনের একটা পারফেক্ট এক্সাম্পল আমরা সবাই খুব খুব পরিচিত একটা পদার্থ, সেটা হচ্ছে কি আমাদের সোডিয়াম ক্লোরাইড, তাই না? এটা কি লবণ, তো খাওয়ার লবণ আর কি। তো সোডিয়াম ক্লোরাইডে কি আছে, এক পাশে আছে সোডিয়াম, এক পাশে আছে ক্লোরিন। তো এরা কিভাবে তৈরি হয় সোডিয়াম ক্লোরাইডটা, আমরা একটা চিত্র দেখি যেখানে আমরা দেখতে পাচ্ছি সোডিয়ামের 11টা প্রোটন আছে, 12টা নিউট্রন আছে। তো 11টা প্রোটন মানে হচ্ছে 11টা ইলেকট্রন। তাহলে হচ্ছে কি তার সর্বশেষ স্তরে একটা ইলেকট্রন এক্সট্রা আছে, সেটা সে ছেড়ে দেয়। আর ক্লোরিনে আছে 17টা, অর্থাৎ ক্লোরিনের কি হয়, সে এই পরিস্থিতিতে থাকে 2 8 2 8 2 10 আর 7 এই পরিস্থিতিতে। তাহলে তার এখানে আর একটা যদি একটা ইলেকট্রন যুক্ত হলে কি হয়, তার অক্টেট পূর্ণ হয়ে যায়। তাহলে দুজনেই মোটামুটি এই ইলেকট্রন সোডিয়াম ছেড়ে দিয়ে কি হয়, পজিটিভলি চার্জড হয়। আর ক্লোরিন একটা গ্রহণ করে ইলেকট্রন বেড়ে যায়, ইলেকট্রনের চার্জ মানে নেগেটিভ। হ্যাঁ, তাই হচ্ছে সে নেগেটিভলি চার্জ হয়ে যায়। তাহলে পজিটিভ নেগেটিভ একজন আরেকজনকে আকর্ষণ করে, ফলশ্রুতিতে কি হয়, একটা নতুন পদার্থ তৈরি হয়, সেটাই হচ্ছে কি আমাদের সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, দেখো কি সুন্দরভাবে একটা গ্রাফিক্স দেওয়া আছে। তো আমরা মোটামুটি জানলাম কিভাবে একটা আয়নিক বন্ধন তৈরি হয়। আচ্ছা, এখন আয়নিক বন্ধন বলতে আমরা আসলে কি বুঝি, আমরা তো বুঝলাম, একটা ধারণাও চলে আসলো। এখন যদি প্রশ্ন আকারে আসে যে আয়নিক বন্ধন বলতে আমরা কি বুঝি, সেই প্রশ্নের অ্যান্সার কী হবে, মানে অনুধাবনমূলক প্রশ্নে যদি এরকম কিছু আসে, তাহলে আমরা যেটা বলবো, প্রথমে আমরা সংজ্ঞাটা বলে নেব যে বিপরীতধর্মী আধানযুক্ত দুটি আয়নের মাধ্যমে যে বন্ধন করতে হয় তাই হচ্ছে আয়নিক বন্ধন। এরপর আমরা আসলে মূল ব্যাখ্যায় আসবো যে এসব আয়নের মধ্যকার স্থির তড়িৎ আকর্ষণ তড়িৎযোজী বন্ধন তৈরি করে। আসলে স্থির তড়িৎ আকর্ষণ মানে কি, ওই যে ইলেকট্রন ছেড়ে দিলাম, ইলেকট্রন গ্রহণ করলাম, ফলশ্রুতিতে ধনাত্মক ঋণাত্মক যে আয়ন তৈরি হয়, এর ফলে যে আকর্ষণ তৈরি হয় ধনাত্মক ঋণাত্মকের মধ্যে, এটাই হচ্ছে স্থির তড়িৎ আকর্ষণ বল। ঠিক আছে? আচ্ছা, এই আকর্ষণ বল কিন্তু প্রচণ্ড শক্তিশালী, এই আকর্ষণ বল খুবই প্রবল। সুতরাং এই বন্ধন দ্বারা তৈরি পদার্থ বেশ শক্ত এবং এদের গলনাঙ্ক তুলনামূলকভাবে বেশি। বুঝতে পারছি যে এরা কিন্তু বেশ শক্তিশালী হয় এবং এদের গলনাঙ্ক তুলনামূলকভাবে বেশ বেশি হয়। আর দুটি ধাতু কিংবা দুটি অধাতুর মধ্যে কখনো আয়নিক বন্ধন হয় না। কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ যে দুটি ধাতু কিংবা দুটি অধাতু কখনো আয়নিক বন্ধন তৈরি করবে না। কি হবে, আয়নিক বন্ধন তৈরি করতে হলে অবশ্যই অবশ্যই একটা ধাতু হলে আরেকটা অধাতু হবে, আর একটা অধাতু হলে আরেকটা ধাতু। তো এখানে আয়নিক বন্ধন একটি পদার্থ ধাতু হলে অন্যটি অবশ্যই অধাতু হবে। যেমন সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়াম কি ধাতু আর ক্লোরিন হচ্ছে অধাতু। তো আমরা জানতে পারলাম যে আয়নিক বন্ধন বলতে আমরা কি বুঝি। হ্যাঁ, তো আয়নিক বন্ধন সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম যে আয়নিক বন্ধন দিয়ে কী কী তৈরি হয়, তাও আমরা জানলাম বেশ কিছু লবণ তৈরি হয়, সোডিয়াম ক্লোরাইড, আমি ভুলে গেছি, আরও হয়তো বা কিছু থাকতে পারে, ক্যালসিয়াম ক্লোরাইড, ভুল না বলি, তোমরা রসায়নে অবশ্যই জানবে। আমরা আসলে আয়নিক বন্ধনটা পদার্থবিজ্ঞানে কেন বেশি আলোচনা করব, কারণ এটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যা নিয়ে খুব বেশি ফিজিক্সে আলোচনা হয়, সেটা হচ্ছে ক্রিস্টালোগ্রাফি। এইটা হচ্ছে আমাদের বোনাস, এটা আমাদের বোনাস। হ্যাঁ, ক্রিস্টালোগ্রাফি, সেই ক্রিস্টালোগ্রাফিতে আসলে এটা গুরুত্বপূর্ণ। কি বোনাস হচ্ছে ক্রিস্টাল। তো ক্রিস্টাল জিনিসটা কি, এই যে আমরা লবণটাকে যদি একটু
আমরা লবণটার একটু ছবি দেখি। এই যে আমাদের সোডিয়াম ক্লোরাইডের একটা ছবি আমি দিয়েছি। দেখো এখানে যদি আমরা একটু আণুবীক্ষণিকভাবে একটু জুম করে দেখি, এগুলো কিন্তু সবই ক্রিস্টাল আকারে আছে। তো ক্রিস্টালের একটা সুন্দর সংজ্ঞা আছে আমাদের কাছে, যে ক্রিস্টাল হলো এমন এক কঠিন পদার্থ যার উপাদানগুলো আণুবীক্ষণিক স্তরে বেশ দৃঢ়ভাবে জ্যামিতিক গঠনে সুসজ্জিত থাকে। সে ক্রিস্টাল হলো এমন এক কঠিন পদার্থ, অবশ্যই সে কঠিন পদার্থ, যার উপাদানগুলো আণুবীক্ষণিক স্তরে বেশ দৃঢ়ভাবে বেশ দৃঢ়ভাবে জ্যামিতিক গঠনে সুসজ্জিত থাকে। ক্রিস্টালের এই উপাদানের প্রতি এককে ল্যাটিস বলা হয়। আচ্ছা, এ তো গেল আমাদের ক্রিস্টাল কি। এটা হয়তো বা পরীক্ষায় আসতে না পারে, কিন্তু তোমরা জেনে রাখো, জানতে তো কোনো দোষ নেই, হ্যাঁ। তো ক্রিস্টাল কি আমরা জানলাম। তো ক্রিস্টালের মধ্যে থাকে হচ্ছে গিয়ে ল্যাটিস, এটাও আমরা জানলাম। ল্যাটিস পয়েন্টটা কিন্তু আসে 1 মার্কের কোয়েশ্চেনে, অর্থাৎ জ্ঞানমূলকে আসে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি কি কয়েক ধরনের ল্যাটিস আকৃতি, ওই যে জ্যামিতিক আকৃতি বললাম, যে এখানে কিউবিক, কিউ সম্পর্কে জানো, টেট্রাগোনাল, ট্রাইক্লিনিক, অর্থোরম্বিক, ট্রাইগোনাল, মনোক্লিনিক, এরকম অনেক ধরনের আকৃতি আছে। আর খুব সুন্দর একটা ক্রিস্টালের ছবি আমরা উইকিপিডিয়া থেকে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছি। তো মোটামুটি আমাদের এই ক্রিস্টাল, এখন ক্রিস্টালের মধ্যে যে ল্যাটিস থাকে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। ল্যাটিস বিন্দু বলে আসলে, আমরা একটু সোডিয়াম ক্লোরাইডের একটা ল্যাটিস স্ট্রাকচার, এটা যদি আমরা একদম ভেতরে দেখতে পাই তখন হচ্ছে এরকম স্ট্রাকচারে থাকে। ল্যাটিস মূলত বা ক্রিস্টাল মূলত এভাবেই করতে হয়। কি হয় এখানে লক্ষ্য করো যে ক্লোরিন একটা একটা জায়গা দখল করেছে, আবার সোডিয়াম একটা জায়গা দখল করেছে। ক্লোরিন যেখানে দখল করেছে তার চারপাশে কিন্তু একটা একটা, এই দেখো এইটাকে আমরা যদি টার্গেট ল্যাটিস পয়েন্ট ধরি, তাহলে এখানেও একটা সোডিয়াম আছে, এখানেও একটা সোডিয়ামের সাথে কানেক্টেড, এখানেও একটা সোডিয়ামের সাথে কানেক্টেড, এখানেও একটা সোডিয়ামের সাথে কানেক্টেড, এবং আরও যদি এদিকে যাওয়া যেত, হ্যাঁ, তাহলে আমরা হয়তোবা একই সিমিলার স্ট্রাকচারের পুনরাবৃত্তি পেতাম। হ্যাঁ, এইভাবে প্রত্যেকে চারদিকে একটা নির্দিষ্ট বিন্যাস তৈরি করে সুসজ্জিতভাবে, এবং দেখো এটা একটা জ্যামিতিক আকৃতিতেও থাকে। এটা হচ্ছে ক্রিস্টাল। তো আর এই বিন্দুগুলো হচ্ছে ল্যাটিস বিন্দু, হ্যাঁ। তো ল্যাটিস বিন্দুগুলো কি সেটা নিয়ে আমরা সেটা সংজ্ঞা নিয়ে একটু আমরা আলোচনা করি। যে সংজ্ঞা যদি পড়তে যাই, যে কঠিন পদার্থের অণু বা আয়নগুলো ক্রিস্টালে যে অবস্থান দখল করে থাকে তাকে বলা হয় ল্যাটিস বিন্দু। কঠিন পদার্থের অণু বা আয়নগুলো ক্রিস্টালে যে অবস্থান দখল করে থাকে তাকে বলা হয় ল্যাটিস বিন্দু। সিম্পল, মাথায় এটা ঢুকে ফেল যে কঠিন পদার্থের অণু বা আয়নগুলো ক্রিস্টালে একটা নির্দিষ্ট অবস্থান বা বিন্যাসে থাকে, সেই অবস্থান যে দখল করে নেয়, সে যে অবস্থানে থাকে সেটাই হচ্ছে কি ল্যাটিস বিন্দু, হ্যাঁ। আয়নিক বন্ধনে ঋণাত্মক ও ধনাত্মক আয়ন ল্যাটিস বিন্দু দখল করে থাকে। সিম্পল। তো মোটামুটি আজকের লেকচার এখানেই অলমোস্ট শেষ। আমরা পরবর্তী লেকচারে যেসব বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো আমরা এখানে লিখে দিয়েছি। আশা করি তোমাদের আজকের লেকচারটি ভালো লাগবে। আর হচ্ছে পরবর্তী লেকচারেও আমরা বাকি যে টপিকগুলো আছে বেশ বিশদ আলোচনা করব। আশা করি তোমরা সেই লেকচারটিও দেখবে। সবাইকে ধন্যবাদ।